বিচিত্র জীবন মানুষের। মানুষের জীবনের যেমন এক একটা ধাপ থাকে, ঠিক তেমন পড়ালেখার জীবনেরও কিছু ধাপ থাকে। প্রথমে স্কুল, তারপর কলেজ, তারপর ভার্সিটি জীবন। আহ, এ যেন এক উন্মুক্ত জীবন। কোনো ড্রেস কোড নেই, আহামরি বাধা ধরা নিয়ম নেই। কি মজা! এগুলোই এতক্ষণ ভাবছিল দীপা। আজকের সকালটা একদম ভিন্ন। প্রতিদিনের মতোই ফজর নামাজ পড়ে দীপা বারান্দায় দাঁড়িয়ে ভাবছে। আমার কলেজ জীবন শেষ। আহা কি শান্তি, লা লা লা। আসদিফার ভার্সিটিতে প্রথম ক্লাস। মনে অনেক আনন্দ আর ভয়ও কাজ করছে। ভয় কেন কাজ করছে সেটা রূপাকে জানানো যাবে না। জানালে নেহাত কোনো না কোনো একটা কাণ্ড ঘটিয়ে বসবে সে। রূপার রাগ করলে মুখের উপর ফট করে একটা কথা বলে বসে। আর দীপা, সে তো একদম আলাদা প্রাণী। রাগ হলে মনে মনে কী যে বকা দেয় সেটা ও ছাড়া কেউ জানে না। এমনকি ওর একমাত্র বান্ধবী আঁখিও না। দীপা বারবার ওর ছোট বোন রূপাকে জিজ্ঞেস করছে। রূপা, এই রূপা, বল না আজকে আমি কোন ড্রেসটা পরবো, বল না। রূপা ভ্রুকুসকে অদ্ভুত একটা ফেসের স্ট্রাকচার বানিয়ে। উফ দি ভাই, মাঝে মাঝে ভাবি তুই আমার বড় বোন নাকি আমি তোর বোন। বুঝলি, কবে বড় হবি তুই? দীপা পেছন থেকে রূপার গলা জড়িয়ে ধরে আহ্লাদি স্বরে বলে ওঠে। উফ মেরি জান, তুই তো জানিস এসব সাজগোজের ব্যাপারে তোর হেল্প ছাড়া আমার চলেই না। তুই আমাকে লিপস্টিক লাগিয়ে দিস, লাইনার লাগিয়ে দিস, আরো কত কি। তুই তো আমার লক্ষ্মী বনু, শোনা বনু। আচ্ছা দি ভাই, শ্বশুরবাড়ি যেয়ে কি করবি? তখন তোকে কে সাজিয়ে দিবে? তোর গাধা বর? দীপা ভ্রুকুসকে চোখ দুটো ছোট ছোট করে রূপার দিকে ঘাড় ঘুরিয়ে কিছুটা ন্যাকা কণ্ঠে বলে ওঠে। এই খবরদার আমার বরকে নিয়ে কিচ্ছু বলবি না, এই বলে রাখলাম আমি। না জানি কত সহজ সরল লোকটা, আর তাকে নিয়ে তুই কিনা কি বলছিস এইসব। বাবা রে বাবা, দেখা নেই সাক্ষাৎ নেই, ভালোবাসা উতলে পড়ে। আহা উফ, আমি যে আমার গাধাটাকে কবে খুঁজে পাবো। রূপা এবার ওর হাতের বিস্কুটটা মুখে ভরে বিস্কিটের গুঁড়ো দু হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে বলল। সন্দীপ ভাই, তুই এমন একজনকে বিয়ে করবি যার একটা হ্যান্ডসাম ছোট্ট ভাই আছে, বুঝলি? তাহলে আমারও কাজটা সেরে গেল, আর আমি তোর পার্মানেন্ট বিউটিশিয়ান হয়ে গেলাম। কি বলিস? ব্যাপারটা কিন্তু মন্দ হয় না, ভেবে দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা বৎস। দুবোন একজন আরেকজনের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। আসলে দীপা ও রূপা একজন আরেকজনের জানের জান, কিন্তু একজন দক্ষিণ মেরু তো আরেকজন উত্তর মেরু। দুজনই চঞ্চল, কিন্তু রূপার চঞ্চলতা সবার জানা, আর দীপা বেচারি ভেতরেই লুকিয়ে রাখে তার চঞ্চলতা। দুমের অমন অট্টহাসি শুনে ওদিক থেকে ওদের মা রেহানা বেগম বলে উঠল। কি হলো তোদের? আর দীপা, তোর না আজকে ভার্সিটির প্রথম দিন, দেরি করছিস কেন? তাড়াতাড়ি আয়, নাস্তা খেয়ে নে। আসছি মা, চল চল তাড়াতাড়ি চল, নয়তো মা আবার বিপি হাই হয়ে যাবে। দীপা ও রূপা খাবার টেবিল সামনে এসে দেখল বাবা রফিক সাহেব চা খাচ্ছেন এবং পত্রিকা পড়ছেন। তিনি একজন সরকারি চাকরিজীবী। তিনি কোনোদিন ঘুষ তো দূরের কথা, এ নিয়ে নামও শুনতে পারেন না। কিছুটা কঠিন প্রকৃতির বললেও চলে। তিনি চশমার উপর দিয়ে আর চোখে দীপার দিকে তাকিয়ে তাকিয়ে অনেকগুলো মোটিভেশনাল স্পেস দিলেন আর বললেন, পড়ালেখা যদি সমাজের আর সমাজের মানুষের কাজেই না আসে, তাহলে সেই পড়ালেখার মূল্যই বা কী। কথাগুলো রূপার কাছে একঘেয়ামি লাগলেও দীপা কিন্তু বাবার প্রত্যেকটা কথাই মনোযোগ দিয়ে শোনে। বোনের কথা মতো আজ সে বেবি পিঙ্ক রঙের সেলোয়ার কামিজ পরেছে। দীপা প্রচণ্ড ঠান্ডা স্বভাবের একটি মেয়ে, অল্পতেই ভীত হয়ে যায় যে কোনো কারণে। তার উপর প্রথম দিন মানে র্যাগিংয়ের বিশাল ঝামেলা। ও আর ওর বান্ধবী আঁকি আজ একসাথে ভার্সিটিতে যাচ্ছে। রাস্তায় ওরা নিজেদের মধ্যে বলা বলি করলো। আঁকি বলল, আজ প্রথম দিন, আল্লাহ জানে আজকে কি হয় আমাদের সাথে। আমার এক বড় আপু ওই ভার্সিটিতে পড়তেন, তাই আমি জানি তাকে প্রথম দিন র্যাগিংয়ের জন্য একটি ছেলেকে জানিস কিস করতে হয়েছিল। আরে তোকে তো সেই দিনই বললাম, মনে নেই? ভয়ে দীপার গলা যেন কাঠ কয়লা। আরে এ কথাটাই তো রূপাকে বলেনি সকালে দীপা। রূপা এসব শুনলে সোজা বড় বোনের সাথে এসে সবগুলোর নাক ফাটিয়ে দিত। দেখে নিত কে করে বোনের সাথে র্যাগিং। কিস করার কথা শুনে দীপা আরও ভাবছে, এসব আবার কেমন বেহায়া কাণ্ড। সব যেমন তেমন, কিন্তু কিস, সে আবার কেমন কথা। দীপা শুকনো একটা ঢোক গিলে আঁকির হাতটা খপ করে ধরে বলল, হ্যাঁ রে, ভয় লাগছে রে খুব।
যদি বেশি কিছু হয় আমি কিন্তু কেঁদেই দিব, বলে দিলাম। আগে যদি জানতাম তবে রূপুটাকেও সাথে আনতাম, আমাকে ওই বাঁচাতো। হুম, রূপার আবার সাহস আছে বলতে হবে। বলতে বলতে ওরা গিয়ে পৌঁছালো ভার্সিটিতে। ক্যাম্পাসের মেইন গেট দিয়ে ঢুকতেই বিশাল মাঠ, চারপাশে বিশাল বড় বড় আকারের সুন্দরী গাছ, নিম গাছ রয়েছে, বিভিন্ন ঔষধি গাছও। বড় বড় গাছগুলির মাঝখানে রয়েছে ফাঁকা ফাঁকা জায়গা, যে জায়গাগুলোতে বিস্তার করেছে ছোট বড় নানা ধরনের ফুল। আর সম্পূর্ণ ক্যাম্পাসের মাঠ দুব্বা ঘাস দিয়ে ঢাকা, যেখানে ছাত্রছাত্রীরা বসে আড্ডা দেয়, গল্প করে, কখনো গানের আসর বসায়, আবার কখনো গ্রুপ স্টাডি করে। আমার না ক্যাম্পাসটার ভেতরের দিকে তাকালে মনটা জুড়িয়ে যায়। মাঠটা অনেক সুন্দর, কি বলিস আখি? রে। একটু এগিয়ে যেতে ভার্সিটির কিছু সিনিয়র ছেলে মেয়ের খপ্পরে পড়তে হলো ওদের। তাদের মাঝে রায়হানও ছিল। রায়হান তো হেড বলা চলে, কারণ রায়হান দুষ্টুমি করার মধ্যে সবচেয়ে ফার্স্ট। আর হ্যাঁ, এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন, দীপাই আমাদের গল্পের নায়িকা ও রায়হান আমাদের হিরো সাহেব। রায়হান দেখতে যথেষ্ট হ্যান্ডসাম। ক্যাম্পাসের মেয়েগুলো এক প্রকার পাগল ওর জন্য। ওর কাছে এগুলো রেগুলার কাহিনী। ও কিছুটা দুষ্ট প্রকৃতির, বদরাগীও বটে। ভার্সিটির দেয়ালগুলো ও যেন রায়হানকে ভয় পায়। রাজীব চৌধুরীর 2 ছেলে ও 1 মেয়ের মধ্যে রায়হান বড়, রেদওয়ান ছোট। রায়হানের 2-3 বছরের ছোট বলা যায়, পিঠে পিঠি ভাই ওরা। তারপর মিলি চৌধুরী সাহেব একজন ডক্টর, হেড স্পেশালিস্ট। ওনার অনেক ইচ্ছে ঢাকা শহরে নিজের একটা প্রাইভেট হসপিটাল খোলা। 2 ছেলে ও মেয়েকে নিয়ে তার 2 চোখে স্বপ্ন অনেক। বাবা মা, ছোট ভাই বোন ও দাদিকে নিয়েই রায়হানের পরিবার। গল্পে ফেরা যাক। এদিকে দূর থেকে 2টি মেয়েকে আসতে দেখে সাজিদ বলল, দেখ দেখ 2টা মেয়ে আসছে, পেয়েছি বালিকা বখরা। সাজিদের কথা শুনে রায়হানও মেয়ে 2টির দিকে তাকালো। 2টি মেয়ে আসে, একটি মেয়ে আগে আরেকজন পিছে, কিন্তু পিছনের মেয়েটিকে রায়হান খেয়াল করেনি। হাতে সিগারেট আর লাইটার নিয়ে রায়হান বলল, শোন, দেখিস ওদেরকে বেশি পানিশমেন্ট দিস না। আমি ওইখানটায় আছে, ওই সাইডটাতে একটু বেড়ে ফুকে আসি, বুঝলি? ওকে যা। তখনই দীপা আর আখি সাজিদের সামনে দিয়ে যাচ্ছে। সাজিদ সাথে সাথে ওদের থামিয়ে দিয়ে হাতে থাকা কলমটা 2 হাত দিয়ে মোচড়াতে মোচড়াতে বলল, এই 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 তরতর করে কোথায় চলে যাচ্ছ? এদিকে আসো, সামনে দাঁড়াও রমণীরা। দীপা আর আখি আচমকা থেমে গেল। কি হচ্ছে, কি হবে, কিছুই ওদের জানা নেই। কিছুটা পিছিয়ে আখি বলে উঠল, জি মানে ভাইয়া, আমরা ক্লাসে যাচ্ছি, আজই আমাদের প্রথম ক্লাস। সাজিদ কিছুটা নরম গলায় বলে উঠল, আরে বাবা, তা তো জানে, তাই এত তারা কিসের? আর তাছাড়া তোমাদের দেখেই বোঝা যাচ্ছে তোমরা যে খুকি। হা হা হা। দীপার হাত পা বারবার ঘেমে যাচ্ছে ভয়ে। ও আখির পেছনে লুকানোর ব্যর্থ চেষ্টা করছে। এইবার চোখ পড়ল পিছনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে। সাজিদ আর চোখে কিছুটা ভঙ্গিমার সুরে দীপার দিকে তাকিয়ে বলে, আর এই যে পিছনে আপনি, পিছনে লুকিয়ে আসেন কেন? সামনে আসুন। এই সব কিছু রায়হানের চোখ এড়ালো না। ওপাশেই কোনো একটা গাছের নিচে দাঁড়িয়ে ও সিগারেট টানছিল, আর এদিকে তাকিয়ে মুস্কি হাসছিল। এসব ওর কাছে নতুন কিছু না, সবই পুরনো গল্প। দীপা আখির পেছন থেকে সামনে এগিয়ে বলল, জি ভাইয়া বলুন। ওকে দেখে সবাই অবাক। মেয়েটির চেহারায় মায়া ও স্নিগ্ধতা দিয়ে ভরা। সৃষ্টিকর্তা যেন এক আশ্চর্য মায়ায় আভায় এই মেয়েকে গড়ে দিয়েছেন। অবয়ব সুন্দরী এক কথায়, অদ্বিতীয়, ভারী সুন্দর কাটা কাটা চেহারা। রায়হানও দূর থেকে দীপাকে দেখে। ওর হাত থেকে সিগারেট পড়ে গেল। হঠাৎ ওর মুখ দিয়ে উচ্চারণ হয়ে গেল, মাশাল্লাহ। পরক্ষণে সে থতমত খেয়ে গেল। এদিকে সাজিদের মাথায় রাজ্যের যত বাদরামও ঘুরপাক খাচ্ছে। সাজিদ মুখে একটা টেঢি হাসি দিয়ে বলে, আজ প্রথম দিন সেহেতু আপনাদের উচিত আমাদেরকে একটু খাতিরদারি করা, তাই না? সঙ্গে সঙ্গে আখি বলে উঠল। সাথে সাথে ওদের সাথে দাঁড়িয়ে থাকা রায়হানের আরেক বান্ধবী আশা আখিকে উদ্দেশ্য করে বলে, এই মেয়ে, এদিকে এসো, আমার মাথাটা একটু টিপে দিয়ে যাও। আমার মাথাটা প্রচুর ব্যথা করছে। আর হ্যাঁ, টিফিন বক্স এনেছে? সাথে এনে থাকলে আমার হাতে হস্তান্তর করো এক্ষুনি। আশার ভালো করে জানা আছে যে কিছু কিছু বোকা টাইপ মেয়েগুলো ব্যাগে করে টিফিন নিয়ে আসে, কারণ এর আগেও 2-1 বার এই ঘটনা ঘটেছে।
আঁকি সাথে সাথে দীপার ব্যাগে টিফিন বক্স বের করে আশাকে তড়িঘড়িতে দিয়ে দিল, কারণ ও জানে এই গাধি টিফিন বক্স নিয়ে আসে সাথে করে। দূর থেকে রায়হান এগুলো দেখে হাসছে আর বলল, মেয়েটা কি বাচ্চা? টিফিন বক্সে এনেছে এইখানেও স্কুলের মতন। এদিকে দীপা ভাবছে, আঁকি কি রে বাবা, বলতে না বলতে টিফিন বক্স দিয়ে দিল আর তার মাথা টেপার জন্য চলে গেল। আল্লাহ জানে আমাকে দিয়ে কি করাবে। ওর তো রীতিমতো হাত পা কাঁপছে। এমন সময় সাজিদের ফোনে কল আসে। কিরে বেটা রাহি, কল দিলি যে? রাহি রায়হানেরই শর্ট নাম দিয়েছে ওর বন্ধুরা। পিঙ্ক পিঙ্ক সালোয়ার কামিজ পরা মেয়েটার নাম ডিটেলস নেয়। সাজিদ মজার ছলে বলে উঠল, কেন, মনে ধরছে নাকি দোষ? খুব খেয়াল করেছিস? মেয়েটা খুব শান্ত। আমার মতে এমন রকচটা মানুষের জন্য আমার একটা শান্ত মেয়েই তো দরকার, কি বলিস? যা হুকুম যাহাবো না। এবার সাজিদ দীপাকে আঙুল দিয়ে ইশারা করে কাছে ডেকে বলে, এই যে ম্যাডাম, আপনি সামনে আসুন। আপনার নাম কি জানতে পারি? দীপা মনে মনে ভাবতে লাগলো, বাবা, হঠাৎ ম্যাডাম? নিশ্চয়ই বেটা বোন খাটাসের কোনো কুমতলব আছে। তবে যাই হোক, আর যাই করি কিছু তো আমি কখনোই করব না, শয়তান একটা। আল্লাহ, আখি তো বেঁচে গেল মাথা টিপে দিয়ে, কিন্তু আমি। রাজ্যের সব ভাবনা ভেবে নিজেকে কিছুটা শান্ত করে দীপা মাথা নিচু করে। জি, দীপা। আমার নাম দীপা রহমান। বাবা রফিক রহমান আর মা রেহনা রহমান। বাবা বিদ্যুৎ অফিসে সরকারি চাকরি করেন, মা গৃহিণী, বোন কলেজে পড়ে। দীপা ভয়ের চোটে এক নিঃশ্বাসে সবগুলো কথা বলে ফেলল। সাজিদ মনে মনে ভাবল, কি ইনোসেন্ট মেয়ে রে বাবা। এমন ইনোসেন্ট মেয়ে ও কলেজে দুইটা দেখেছে কিনা জানা নেই। আমার বন্ধু আমার একটা ভালো মেয়ে পছন্দ করেছে। সাজিদ দীপাকে বলল, তা তোমার বান্ধবী তো আমার বান্ধবীর মাথা টিপে তোমাকে তো কিছু একটা করতে হবে, তাই না? দীপা চোখ গোল গোল করে সাজিদের দিকে তাকিয়ে। আমাকে কি তাহলে আপনার মাথা টিপতে হবে ভাইয়া? সাজিদ দু ঠোঁট টিপে মিসকায় টাইপ হাসি দিয়ে। জি না, ওই যে গাছের নিচে দেখছো না দাঁড়িয়ে আছে, ও আমার বন্ধু। তুমি ওর কাছে গিয়ে ওকে কিস। কিন্তু কথাটা শুনে দীপার চোখ বড় বড় হয়ে যাওয়ার উপক্রম। নিজেকে অনেক কষ্টে ম্যানেজ করে রাখলো সে। না মানে তুমি ওর কাছে গিয়ে ওকে লম্বা একটা সালাম দিবে, আর আমাকে এখন যা যা বললে সব বলবে, আর ভুলো ভাইয়া ডেগো না যেন। দীপা হ্যাঁ বোধক সম্মতি জানিয়ে গুটি গুটি পায়ে রায়হানের দিকে এগোচ্ছে, আর ওর হৃস্পন্দন ধুক ধুক করছে। কি ঝামেলায় ফেসে গেল বেচারি। অন্যদিকে দীপাদের বাসায় দীপার ছোট বোন মায়ের কাছ থেকে 2000 টাকা নেয়ার জন্য কত রকম পটাচ্ছে। মা রেহানা বেগমও বেশ হিসেবে, সেও এত সহজে পটার মহিলা নন, কারণ সংসারের যাবতীয় খরচের হিসাব তাকেই তো রাখতে হয়। ঘরের বাজার সদাই, মেয়েদের পড়াশোনার খরচ, ব্যাংকের ডিপোজিট, আনুষঙ্গিক আরও কত খরচ, মাস শেষে হাতে আর কতই বা থাকে। কিন্তু তার এই মেয়েকে বোঝাবে কে? এবার রূপা কিছুটা বিরক্তি নিয়ে মাকে বলে, উফ মা, দাও না 2000 টাকা। টাকা কি করবি আগে সেই কৈফিয়ত দিয়ে নে। তোর বড় বোন তো লেখাপড়া করে, ওর তো এত টাকা লাগে না। ওহ মেরি মা, তুম নেহি সমঝোগে। কথাটা বলে ও জিভায় কামড় দিয়ে বসলো, আর রেহানা বেগম বলে উঠল, আমার সাথে ইয়ার কি হচ্ছে? আজ আসুক তোর বাবা, তোকে যদি লাঠি পেটা না করিয়েছি। রূপা মনে মনে ভাবছে, এই রে কাজ সেরেছে। এবার যদি মা সত্যি সত্যি বাবাকে বলে দেয়। রূপা নিজের মাকে শান্ত করার জন্য বলে উঠল, ওহ মেরি মা, এখন আমারও হিটলার সাহেবের নাম নিচ্ছ কেন? ভয় লাগে তো। না জানি কি দেখে আমার এত সুন্দর মাটাকে আমার নানু ভাই হিটলার সাহেবের হাতে তুলে দিয়েছিলেন। কথাটা শুনে রেহানা বেগমের মনে ফুল ফুটতে শুরু করলো, অর্থাৎ তার মন নরম হয়ে গেল। সে যে যৌবনকালে সুন্দরী ছিলেন তা তার চেহারায় ভেসে উঠল আচমকা। এদিকে রূপা ভাবছে, যা বাবা, তীরটা জায়গা মতো লেগেছে। রেহানা বেগম আহ্লাদে স্বরে ফিচেল হেসে বলে উঠল, তা ঠিক বলেছিস, আমি তো সেই সুন্দরী ছিলাম তখনকার সময়। নেহাত সরকারি চাকরি ছিল বলে তোর বাবার, বুঝেছিস? আর তোর নানার কাছে তোর বাবা খুবই পছন্দের একটা পাত্র ছিল। সরকারি চাকরি, ভালো বেতন, শিক্ষিত। তুমি যাই বলো মা, হিটলার সাহেব কিন্তু তোমাকে অনেক ভালোবাসে। বেশি পেকে গেছিস। শোন, আমাকে এত পটিয়ে লাভ নেই। 1000 টাকার 1 টাকাও বেশি পাবি না। এবার রূপা দুঃখ ভরা কান্ত মনে বলে উঠল, ধুর, এত পটালাম, কিছুই হলো না, তাই দাও।
আমার মাদার বাংলাদেশ। এদিকে দীপা খেয়াল করলো গাছের নিচে দাঁড়ানো লোকটা একটা ছেলেকে ধমকে সুরে কি যেন বলছে। এত জোরে ধমক দিয়েছে যে চারিপাশের মানুষ শুনেও পাত্তা দিচ্ছে না, বড় সবাই ওনাকে সালাম আদাব করছে, যেন সে একজন বিরাট কিছু একটা হবে। একটা আজব বিষয় হলো লোকটা এত খারাপ ব্যবহার করছে ছেলেটার সাথে, আর কেউ কিছু বোঝে না। দীপার বুঝতে বাকি রইল না যে গাছের নিচে দাঁড়ানো লোকটা যথেষ্ট রাগী, আর ও একটা টেনশনের বিষয় হলো ছেলেটিকে ভাইয়া ডাকতে নিষেধ করেছে। তাহলে কি ডাকবো? ধুর। দীপা ওর গায়ের ওনার দুপাশে শক্ত করে দুহাত দিয়ে খামচে ধরে মাথাটা একদম নিচু করে, আসসালামু আলাইকুম ভাইয়া। না না, শুধু আসসালামু আলাইকুম। রায়হান হাঁ করে চেয়ে আছে। রায়হান আপাতমস্তক দীপাকে দেখছে আর ভাবছে, ইস, লজ্জায় তো মেয়েটি একদম কুকড়ে গিয়েছে। ভয় তো মেয়েটার নাক মুখ লাল আভায় ভেসে উঠেছে। মেয়েটা বড় জোর আমার বুকের সমান হবে, এমন একটা মেয়েকেই তো চেয়েছে, যে কারণে অকারণে কাছে এসে জড়িয়ে ধরলে তার মাথাটা আমার বুকের সাথে যেন মিশে যায়। উফ। শুরু করি। কথাটা শুনে রায়হানের ঘোর কাটল, হকচকিয়ে গেল রায়হান। সাথে সাথে আমি ভাবলাম সাজিদা হতে কিছু বলতে বলেছে, তাই ভাবলাম আগে জেনে শুনে নেওয়া যাক না মেয়েটা কি বলে। বল। আমার নাম দীপা রহমান, বাবা রফিক রহমান, মা রেহানা রহমান। বাবা বিদ্যুৎ অফিসে সরকারি চাকরি করেন, মা গৃহিণী, আর বোন কলেজে পড়ে। দীপার এক নিঃশ্বাসে এইসব কথা বলায় রায়হান হতভম্ব, মনে মনে বলে, এটা কি বললো মেয়েটা? কি মায়া ফেসটাতে, মেয়েটা তো ভারী ইনোসেন্ট। বাহ। এবার রায়হান একটু ভারী গলায়, এগুলো তোমাকে কে বলতে বলেছে, ওই ভাইয়াটা? দীপা শুকনো ঢোক গিলে কাট কাট গলায় বলে, জি, আর বলেছে আপনাকে ভাইয়া না ডাকতে। এখনো মাথা নিচু করে আছে, কোনোভাবেই মাথা উঁচু করতে পারছে না। অন্তরাত্মা শুকিয়ে হা হা করছে। কখন লোকটা আবার বলে তাকে কিস করতে। না না, দীপা পণ করেছে, মরে গেল এই লোকটাকে দীপা কিস করবে না। না না না। এদিকে রায়হানের চোখ গেল দীপার হাতের দিকে। শক্ত করে ওনার টার্সেলগুলো হাতের মুঠো ধরে আছে। রায়হান মৃদু হেসে, ও আচ্ছা আচ্ছা, তা সালাম দিলে তো চোখের দিকে তাকিয়ে দিতে হয়, সেটার কি হবে? দীপা খুবই ইতস্তত বোধ করছে। কি বলবে বেচারি কিছুই বুঝতে পারছে না। দীপা তো এই লোকটার দিকে ভুলেও তাকাতে পারবে না। না, এখান থেকে যেভাবে হোক যেতে পারলেই দীপা বাঁচে। নিজেকে কিছুটা সামনে নিয়ে দীপা বলল, জি স্যার, আমি কি যেতে পারি? ওনাকে বলুন না আমার বান্ধবীকে ছেড়ে দিতে। আমি আমার টিফিনও দিয়ে দিয়েছি, বিশ্বাস করুন। রায়হান অবাকের চরম মাত্রায়। কি বলছে কি মেয়েটা? রায়হান আবারও কিছু সময়ের জন্য ভাবনায় হারিয়ে গেল। একটা মেয়ে এতটা লাজুক হতে পারে? গায়ের ওড়নাটা দিয়ে নিজেকে ঢাকার কি বৃথা চেষ্টাটাই না করছে বারবার। মুখটা তুলে কথাই বলছে না, এতে যেন ওর সৌন্দর্য আরও বৃদ্ধি পাচ্ছে। রায়হান ভাবছে ও তো সাজিদের সাথে ফান করে কথাটা বলেছিল, কিন্তু এখন ওর এমন লাগছে কেন? এত যাওয়ার তারা কিসের? And excuse me, স্যারকে? I'm not your sir. And don't call me sir anymore, okay? জি। ওকে, তুমি যাও। আর শোনো, ডিস্টার্ব করলে, মানে কোনো ছেলে যদি ডিস্টার্ব করে আমাকে জানাবে, কোনো প্রবলেম হলে আমাকে জানাবে, ঠিক আছে? এবার দীপা মনে মনে রায়হানের 14 জেনারেশনকে চুনের পানি দিয়ে ধুয়ে দিতে দিতে বলল, বলি কেন রে, তোকে কেন জানাবো? তুই কি গুন্ডা নাকি ডন? বদমাইশি তোর জলহস্তি বন খাটাস। তুই যদি জানতি আমি তোকে মনে মনে কতগুলো গালি দিয়েছি, তাহলে তুই উল্টা আমাকে ভয় পেতি আর বলতি, আপু আপু প্লিজ আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচান। হ্যাঁ যে ম্যাডাম, এত কি ভাবছেন? যান, আপনার বান্ধবী এসে গেছে, তাকে নিয়ে মনোযোগ দিয়ে ক্লাস করুন। দীপা যেন হাফ ছেড়ে বাঁচল, সাথে সাথে আঁখি বলে উঠল, ওই ভাইয়াটা কি হ্যান্ডসাম, তাই না রে দীপা? দীপা মুখ ভেঙচি কেটে বলল, হ্যান্ডসাম না ছাই, গুন্ডা একটা। আমাকে বলে কিনা কেউ ডিস্টার্ব করলে বলবে, হ্যাঁ কোন ছেলে ডিস্টার্ব করলে জানাবে, হ্যাঁ। এদিকে নানান পায়তারা করেও কিচ্ছু হলো না। মা 1000 টাকাই দিলেন রূপাকে। রূপা লক্ষ্মী মেয়ের মতো মায়ের কাছ থেকে টাকা নিয়ে ঘর থেকে বের হয়ে গেল কলেজের উদ্দেশ্যে। প্রতিদিনের মতো তার সেই চেনা পরিচিত গাড়িটা তাদের গেটের কাছে এসে থামল। হ্যাঁ, গাড়িটা আর কারো না, এটা মিলিদের গাড়ি।
মিলি আর রূপা একই কলেজে পড়ে আর ওরা বেস্ট ফ্রেন্ড, কলেজের বান্ধবী। কিন্তু রূপার ব্যাপারটা একটুও পছন্দ না যে মিলি ওকে প্রায়ই কলেজে যাওয়ার জন্য পিক করতে আসে। কিছুটা বিরক্তির স্বরে রূপা বলে উঠল, মিলি, তোকে কতবার বলবো যে আমাকে নিতে আসিস না দোস্ত? কেন? রূপা এবার নাক ফুলিয়ে মিলির দিকে চেয়ে বলল, আমার ইতস্তত হয় মিলি, অ্যান্ড আই ইট সিম ব্যাড দোস্ত। আমি রিক্সা দিয়ে যেতে পারবো। নেহাত তুই মেয়ে বলে ছেলে হতলে এতদিন সমাজে বদনাম হয়ে যেত। মিলি এবার চোখ টিরিয়ে রূপার দিকে তাকিয়ে বলল, আরে আমি তোকে কতবার বলবো যে আমি সারা জীবন তোকে নিতে আসবই। রূপা কিছু বলতে নেবে তখনই মিলি থামিয়ে দিয়ে বলল, একদম চুপ। আচ্ছা শোন, আজকে আমার সাথে আমার ভাইয়াও আছে, সো নো দুষ্টামি। রূপা মুখ বাঁকা করে চোখ দুটি গোল গোল করে অবাক হয়ে বলল, ও মা, সকাল সকাল বরযাত্রী নিয়ে কোথায় যাচ্ছিস? এবারে তাকিয়েছিস কেন? ঠিকই তো বলেছি, তোর ভাইয়া বর, তুই আর ড্রাইভার সাহেব যাত্রী, বরযাত্রী। আরে তুই কোনে? তাই তোকে নিতে এসেছি। শোন, তুই আর ভালো হবি না এই জীবনে। শোন, ভাইয়া আমাদের সাথে এখন থেকে মাঝে মাঝে যাবে। কানে কথাটা শুনে রূপা পুরোই চটে গেল। চোখ দুটি টিপ টিপ করতে করতে বলে, নিজের কথায় নিজেই ধরালাম। মিলি রূপার হাত দুটো টান দিয়ে ফিস ফিস করে বলে, হাই মেরি মা, আসতে বল। বাসায় গাড়ি আপাতত দুটা, একটা বড় ভাইয়াকে ওর ভার্সিটিতে নামিয়ে দিয়ে এসে বাবাকে চেম্বারে নিয়ে যায়, আর একটা আমাকে কলেজে নিয়ে আসে। যেহেতু ভাইয়ার ভার্সিটি আর আমার কলেজ টাইম একই, তাই মা বলল আমাদের একসাথেই যেতে। হয়েছে আপনার জানা। এবার চলুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি মাই ব্রাদার ইউজ এ ভেরি ডিসেন্ট পারসন, সো চিল কর। এদিকে গাড়ির লুকিং গ্লাসে তাকিয়ে রেদওয়ান একরাশ বিরক্তি নিয়ে বলে ওঠে, কিরে মিলি, হলো তোদের নাকি তোদের এখানে রেখে চলে যাব? আমার কিন্তু লেট হচ্ছে। কথাটা বলেই গাড়ির গ্লাস দিয়ে মাথাটা হালকা বের করে আরও কিছু বলতে নেবে তখনই রূপাকে দেখে ওর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, শুধু মনে মনে বলে উঠল, ও মাই গুডনেস, হাউ প্রিটি দ্য গার্ল ইজ। এই তো আসছি। রেদওয়ানের কথা শুনে রূপা মুখ বাঁকিয়ে বলল, এই হলো তোর ভাইয়ার ডিসেন্সি। আসছে আমার ডিসেন্সি, হিটলার নাম্বার 2। গাড়িতে সবাই অনেকক্ষণ নীরব থাকার পর রেদওয়ান নীরবতা ভেঙে বলে উঠল, মিলি, তোদের ছুটি যেন কয়টারে? কেন? না মানে সময় মিলে গেলে নিতে আসতাম, এই আর কি। আর শুন, কলেজে কোনো ছেলে বন্ধু বানাবি না। এমন কথা শুনে মিলি পুরাই অবাক। রূপা বিষম খেলো কথাটা শুনে, আর মিলি তো অবাক। ভাইয়া কি মাথা ঠিক আছে? ভাইয়া তো জীবনে এসব বলে না, ও তো অনেক ওপেন মাইন্ডেড। ধুর, কিছু বুঝি না। রূপার মেজাজ পুরাই বিগড়ে গেছে এইসব কথা শুনে। আবার নাকি এই লোকের সাথে মাঝে মাঝে গাড়িতে করে কলেজে যেতে হবে ওদের। রূপা দাঁতের দাঁত চেপে বলে ওঠে, তোর ভাইয়া তো আমার বাবার চেয়েও বড় হিটলার রে। ঝিলিমিলি ছেলে মেয়ে যেখানে একসঙ্গে ক্লাস, সেখানে ছেলে বন্ধু না বানিয়ে কি হয় নাকি? ধুর, চত্ব সব। গাড়ির ভেতর দুই বান্ধবী হাসাহাসি করছে, কখনো ঝগড়া করছে, কখনো একজন আরেকজনকে জড়িয়ে ধরছে। আর এইসব রেদওয়ান লুকিং গ্লাসে দেখছিল আর হাসছিল মুস্কি মুস্কি। নিষ্পদকে ওদের দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, ইস, আগে যদি জানতাম তাহলেই মিলির বাচ্চার সাথে আরো 6 মাস আগে থেকেই গাড়ি নিয়ে ভার্সিটি যেতাম। হঠাৎ গাড়িতে রূপার সাথে রেদওয়ানের চোখাচোখি হয়ে যায়। তড়িঘড়ি করে দুজন চোখ সরিয়ে নেয়। রূপা মিলির দিকে ঝুঁকে মিনমিনিয়ে বলে, দোস্ত, তোর ভাইয়ের কি চোখে প্রবলেম আছে? তোর কি যে বলিস না। হুলো বিড়াল একটা। এদিকে দীপার ভার্সিটিতে দীপা ও আঁকিয়ে ক্লাস শেষ করে যখন বের হয়, ক্লাসের রুমের বাহিরে দাঁড়িয়ে ক্যাম্পাসের মাঠে তাকাতেই দেখল রায়হান কিছু ছেলের সাথে মারপিট করছে আর কী সব জানে বলছে। ওর গায়ের কাঁচা হলুদ রঙের গেঞ্জিটা রক্তের সাথে মিশে অদ্ভুত একটা রঙে পরিণত হয়েছে। খুব ভয়ঙ্কর লাগছে। ক্যাম্পাসে মানুষ জড়ো হয়ে গেছে, সবাই যেন হাঁ হয়ে নাটক সিনেমা দেখছে। এসব দেখার পর দীপার চোখ দুটো বের হয়ে যাওয়ার উপক্রম। এটা তো পড়ালেখার জায়গা নাকি? মার্শাল আর্ট করতে ইচ্ছে হলে অন্য কোথাও যাক, ফালতু একটা ছেলে।
বিরক্তির একটা ভাব নিয়ে সাথে সাথে দীপা বলে উঠল, দেখেছিস, বলেছিলাম না আস্ত একটা গুন্ডা, অসভ্য ছেলে। নিজেই একটা গুন্ডা, আবার আমাকে বলে কেউ ডিস্টার্ব করলে জানাতে। আমার তো এখন এর কাছ থেকে বাঁচার জন্য কাউকে হায়ার করা উচিত। গুন্ডা কোথাকার। কী সব বলছিস? যেমনটা ভাবছিস তেমনটাও নাও হতে পারে। দীপা আখির দিকে রাগী চোখে তাকিয়ে কোমরে হাত দিয়ে বলে উঠল, যা বাবা, তোর তো একদম দরদ উতলে পড়ছে। তোকে কি মাসিক বেতন বাবদ হায়ার করলো, নাকি ওর তরফদারি করার জন্য? এই শোন, তুই আমার বান্ধবী, বুঝলি? তাই আমি যা বলবো তুই তাই করবি, বুঝলি? নাও ফলো মি। আখিও বাধ্য বান্ধবীর ন্যায় দীপার পিছে পিছে হাঁটছে। আখি হাসছে আর দীপার সাথে সাথে হাঁটছে আর মনে মনে বলছে, দোস্ত, তোকে কিভাবে যে বলি, আমাকে আজই হায়ার করা হয়েছে। তোর সমস্ত ইনফরমেশন যেন আমি সাজিদকে দেই। ফ্ল্যাশব্যাক, সকালের ঘটনা। আখি বেচারির টাইপ একটা লুক নিয়ে সাজিদের সামনে ঠায় দাঁড়িয়ে। এ যেন এক বিশাল আদালত আর আখি একজন সাজাপ্রাপ্ত আসামি। সাজিদ দীপাকে বিদায় দিয়ে আখির সামনে এসে মিকি হাসি দিয়ে বলে, তা খুকি, আমার মাথা টিপছে, এবার একটু সামনে আসো। পুরো নাম কি তোমার? আমার নাম আখি। আখি? সাজিদ কিছুটা মজা নিয়ে বলল, আখি? আখি? সেটা আবার কেমন নাম? আচ্ছা বাদ দাও, তোমার সাথে যে আরেকটা খুকি ছিল আর সম্পর্কে কিছু ইনফরমেশন দরকার। আখি ঢোক গিলে বলল, কেন ভাইয়া, কোনো সমস্যা? অত সাথে জেনে কাজই নেই তোমার। এখন থেকে তুমি ওর সমস্ত ইনফরমেশন আমাকে জানাবে, আর যদি না জানাও? তাহলে কি ভাইয়া? সাজিদ জায়গায় দাঁড়িয়ে থেকে আখির দিকে কিছুটা ঝুঁকে চাপা গলায় বলে, ফেল, পরীক্ষায় পুরো ফেল করিয়ে দিব। বর্তমানে ফেরা যাক। হয়েছে, অত শত ভাবতে হবে না। আজ প্রথম ক্লাসে কোনো টেনশন নেই। আগে আমরা ফুচকা খাবো, তারপর বাসায় যাবো আর চুপচাপ বের হবো, যেন গুন্ডাটা সামনে না পড়ে। দীপার শাসানি গলায় যেন আখি অতীত থেকে বর্তমানে ফিরে আসলো। আখি আর দীপা ফুচকা খেতে যাবে বই কি, ওদের দুজনে প্ল্যানের এক বালতি পানি ঢেলে সাজিদ ওদের সামনে এসে দাঁড়ালো আর আখিকে উদ্দেশ্য করে বলল, এই যে খুকি, শুনে যাও তো, তোমার সাথে আমার কথা আছে। দীপা বেচারি বোকার মতো চেয়ে আছে, কি বলবে কিছুই বুঝতে পারছে না। হুট করে ওর সামনে রায়হান এসে দাঁড়ালো। মেয়েদের মতন দুধে আলতা গায়ের রং ছেলেটার। কি একটা অবস্থা! এমন গায়ের রং কি ছেলেদের হতে হয়? হাতে পায়ের পশমগুলো গায়ের সাথে আবেশে লেপটে আছে, আর চোখ কালোও না বাদামিও না। অদ্ভুত এক সৌন্দর্যের মালিক সে নিজে। তাই তো হাজারো সুন্দরী রমণীয় রায়হানের হৃদয়কে প্রতিঘাত করতে পারে না। রায়হান দেখল দীপা মাথা নিচু হয়ে নিজের পায়ের দিকে তাকিয়ে আছে, আবার ঘাড় কাত করে আখির যাওয়ার দিকে চেয়ে আছে। এই যে, কাকে খুঁজছ? তোমাকেই বলছি। দীপা পুরো ফ্রিজ হয়ে গেছে, মুখ দিয়ে কথা আসে না, হাত মুষ্টি বদ্ধ করে মাটির দিকে চেয়ে জি, কাউকে না। মনে মনে বলে, ইয়া আল্লাহ, আমাকে এই রাক্ষসের তিমি মাছটার হাত থেকে বাঁচাও আল্লাহ, প্লিজ। এটা এখানে কি করছে? আচ্ছা, এই লোকটা না হলুদ রঙের গেঞ্জি পরা ছিল, এখন তাহলে ব্লু হলো কি করে? উনি কি এখানে বাসাবাড়ি বানিয়ে ফেলেছে নাকি? বাদর মুখ কোথাকার। হ্যালো, টিস্যু হবে তোমার কাছে? না, আসলে হাত মুখ ধুয়েছি তো, একটু মুখটা মুছবো আর কি। দীপা এক পা পিছিয়ে গিয়ে এখনো নিচু হয়ে। না, নেই। দীপা অবাক হয়ে আরও দুপা পিছিয়ে গেল আর হাত থেকে ওনার টার্সেলগুলোকে মুক্ত করে দিয়ে বলে, না না না, দিচ্ছি, আছে আমার কাছে টিস্যু। মনে মনে বলে, যত সব আদিক খেতাম, চল হচ্ছে একটা। রায়হান দীপাকে স্ক্যান করছে। মেয়েটির পাতলা গড়ন, গোলাপি ফর্সা গায়ের রং, স্নিগ্ধতা যেন ওরই প্রতিচ্ছবি। না, চেহারায় কোনো মেকআপের ছিটি ফোটাও নেই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। রায়হান একটা টেডি হাসি দিয়ে, নিন টিস্যু। আর কিছু? বাবা, ম্যাডাম তো রেগে গেছে দেখছি। তা এইভাবে জিজ্ঞেস করলে তো আমি অনেক কিছু চেয়ে বসবো, তারপর যদি না দাও তাহলে কিন্তু জোর করে নিব। তখন দীপা মনে মনে বলে, লোকটার মাথা প্লাস ক্যারেক্টার দুইটাই খারাপ। ছি, কি বলে লোকটা। দীপা এবার মাথাটা নিচু করে দুপা আরও পিছিয়ে হাতের ব্যাগটা বুকের সামনে ধরে। মানে? রায়হান মনে মনে হাসতে থাকে। ইস, চড়ুই পাখিটা আমার ভয়ে অবস্থাটা কি করেছে! ইয়া আল্লাহ, এই মেয়েটাকে আসলে এতটাই ছোট! ইয়া মাবুদ,
একে একটু বুদ্ধি দাও, সাহস দাও। আমিন। রায়হান এবার কিছুটা ভারী কণ্ঠে বলে ওঠে। মানে মানে বড় হবে। আগে বলো, পাস্তা কে রান্না করেছে? আরে বাবা, তোমার টিফিনের কথা বলছি। ইট ওয়াজ ডেলিশিয়াস, টু ইয়াম্মি। একদম ঝাল কম, ঠিক তোমার মতো। আর এই নাও খালি বক্সটা। এখন থেকে প্রতিদিন আমার জন্য কিছু না কিছু বানিয়ে আনবে, ঠিক আছে? দীপা পুরোই হা বনে রইল, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কি বলবে বেচারি কিছুই বুঝতে পারছে না। আরে ভাই, মগের মূলক নাকি? এটা কি মেডিকেল কলেজ নাকি কুকিং স্কুল? আজব বায়না। এসব জানলে আগে কখনোই এই কলেজে অ্যাডমিশন নিত না দীপা। কিন্তু ও কি জানতো যে এই মেডিকেল কলেজে এত বড় বড় জলহস্তিরাও পড়তে আসে? ওইদিকে চৌধুরী ভিলায়। এই জবা, আহা কোথায় গেলে? জি বলুন। এই তো মায়ের কাছে তার সকালের মেডিসিনগুলা দিয়ে আসলাম। জি, তা না হয় বুঝলাম, কিন্তু এই অদমটাকে কে বেঁধে দিবে? আপনি তো জানেন, আপনি জীবনে আসার পর আমি অলস হয়ে গেছি এইসব ব্যাপারে। জবা মুস্কি হাসি দিয়ে বলে উঠল। জি জনাব, আমি তো আছি আপনার খেদমতে হাজির সর্বদা। এই কথা বলে দুজন দুজনের দিকে তাকিয়ে ফিক করে হেসে উঠল। জবা চৌধুরী স্বামীর টাইপ আছেন। তখনই রাজীব চৌধুরী বলে উঠল। জানো জবা, আমি আল্লাহর প্রতি চিরকৃতজ্ঞ যে সে আমাকে তোমার মতো একজন সহধর্মিণী দিয়েছেন। আমার জীবনের উত্থান পতনের সঙ্গীত তুমি, আমার ফুটফুটে 3টা সন্তানের মা তুমি। আমিও কৃতজ্ঞ তোমাকে পেয়ে। এত বড় একজন ডক্টর হয়ে এতটা নিরহংকারী তুমি। সব সময় রোগীদের উপকার নিয়ে ভাবো, তাই তো তোমায় এত ভালোবাসি। চৌধুরী সাহেব তার স্ত্রীর কপালে একটি চুমু দিয়ে চেম্বারের উদ্দেশ্যে চলে গেলেন। অন্যদিকে দীপার যায় যায় অবস্থা। কি বলবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। দম বন্ধ হয়ে যাবে এই বুঝি, কিন্তু কিছু একটা তো বলতেই হবে। এবার কিছুটা সাহস সঞ্চার করে দীপা বলে উঠল। ওগুলো আমি বানাইনি, মা রান্না করেছে। গুড, ভেরি গুড। এখন থেকে তুমি রান্না করবে আর আমার জন্য নিয়ে আসবে, মনে থাকবে? সেই একই কাহিনী। বেচারি মুখের ওপর কাউকে কিছু বলতে পারে না বলে কথা মনে মনে বলে। বলি কেন রে, কেন খাওয়াতে হবে রান্না করে তোকে আমার? আমি কি তোর বউ আসছে তার জন্য প্রতিদিন রান্না করতে হবে? তুই তো একটা তিমি মাছ, একটা বন খাটাস তুই। নে নে খেয়ে ফেল, আমাকে খেয়ে ফেল। এসব আমি কি বলছি? খেয়ে ফেল, ছি ছি। ইয়া আল্লাহ, মনে মনে কাউকে গালি দিলে আমি পুরা রূপা হয়ে যাই। এরপর দীপা বলে, মানে আসলে আমি তো রান্না করতে পারি না। সে কি কথা? কুকিং ইজ অ্যান আর্ট, ইউ শুড লার্ন ইট, রাইট? শ্বশুরবাড়ি যেয়ে কি করবে? লেহাদোয়া। দীপা আবার শুরু হয়ে গেল মনে মনে। কেন তোকে সাথে নিয়ে যাব? তুই আমাকে আর আমার বরকে রান্না করে খাওয়াবি? শালা বাদর মুখো খাটাস একটা। বলি এতই যখন রান্না করে খেতে ইচ্ছে করে তখন একটা বিয়ে করে নিলেই তো হয়, বউ প্রতিদিন রান্না করে তোকে খাওয়াবে। শয়তান ছেলে একটা। আল্লাহ তোর কোনোদিনও ভালো করবে না, দেখে নিস। তুই কোনোদিনও ডক্টর হতে পারবি না। তুই শুধুমাত্র একটা কম্পাউন্ডার হয়ে থাকবি সারা জীবন, এই বলে দিলাম আমি। কিছু বললে ম্যাডাম মনে কিছু রাখেন না, যা বলে সামনেই বলে ফেলেন। দীপা মনে মনে ভাবছে, এই ছেলে আবার ওর মনের কথা শুনে ফেলেনি তো? আরে না, এটা কিভাবে সম্ভব? দীপা রায়হানের কাছ থেকে একটু দূরে গিয়ে, না না ঠিক আছে, আমি রান্না শিখে নিব, 100 বার শিখবো, 100 বার। আমি এখন আসি। দীপা আখিকে দেখতে পেয়ে তাড়াতাড়ি ওর হাতটা ধরে ভার্সিটি গেটের বাইরে চলে গেল। এদিকে সাজিদ এসে বলল, দোস্ত, তোর জন্য একটা ভালো সংবাদ আছে। কি সংবাদ? তাড়াতাড়ি বল বেটা। তোর ম্যাডামের তো কোনো বয়ফ্রেন্ড নেই। দ্বিতীয় কথা হলো খুব সভ্য শান্ত ও ভদ্র মেয়ে। আমি তো এখনই অবাক হয়ে গিয়েছি। যখন নাম জিজ্ঞাসা করেতেই সব তত্তর করে বলে দিল। এমন মেয়েও হয় নাকি বাবা? একই কথা রায়হান শুনেও হাঁ হয়েছিল। ভেবেছিল এটাও কি সম্ভব? কি ইনোসেন্ট মেয়েটা। যাক, আল্লাহ যা করে ভালো করে। হয়তো এই রাজকুমারীকে আল্লাহ ওর জন্যই পাঠিয়েছে। আর হ্যাঁ, তোর শ্বশুরমশাই কিন্তু ম্যান, তোর উর্বি শ্বশুর ভেবেছিলাম টেবিলের তলে দিয়ে লেনদেনদের কাজ করেন, যেহেতু সরকারি উচ্চপদে চাকরিদার। কিন্তু আখি যা বলল তাতে বুঝে গেল সে খুবই সৎ মানুষ। ঘুষ লেনদেন তার একটুও পছন্দ না। বাহ, তাহলে তো ভালোই। কথা আছে না, যেমন বৃক্ষ তেমন ফল। মেয়েটিকে দেখিয়ে বোঝা যায় যে অনেক ভালো প্যারেন্টিং পেয়েছে।
ভালো ফ্যামিলিতে বিলং করে। এবার রায়হান হাতে থাকা সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে আগুন নেভাতে নেভাতে বলে উঠল, শোন, একটু খেয়াল রাখিস আমার ছোট পাখিটাকে, যেন কেউ ডিস্টার্ব না করে। আকাশে সন্ধ্যা তারাগুলো মিটিমিটি জ্বলছে, কি সুন্দর দেখতে। রূপা তারা গুনছে, কিন্তু তারা কি কেউ কোনোদিন গুনে শেষ করতে পেরেছে? হালকা শীতল হাওয়ায় জানালার গ্রিল ধরে বিছানায় বসে থাকা দীপার চুলগুলো উড়ছে। পুরো শরীরটা জুড়িয়ে গেল, কিন্তু দীপার মুখটা অনেক ফ্যাকাশে। সকালের বিষয়গুলো ভেবে দীপা অনেক আতঙ্কিত। কত কিছুই না ঘুরে গেল সকালে। তার উপর তাকে নাকি এখন থেকে নিজ হাতে প্রতিদিন ওই গুন্ডাটার জন্য রান্না করে নিয়ে যেতে হবে। ধুর, ভাল লাগে না এইসব। তবে যাই হোক, বাবা কিস তো আর দিতে বলেনি, সেই বা কম কিসের। রূপা বারান্দা থেকে রুমে এসে দেখে বোনের মুখটায় চিন্তার ছাপ। বোনের মুখের এই মলিন ভাস রূপার একদম পছন্দ না। রূপা জিজ্ঞাসা স্বরে দীপাকে বলে, কিরে দি ভাই, কি হয়েছে তোর? আজকে তোর প্রথম ক্লাস ছিল, তা কেমন হলো ক্লাস? রূপার প্রশ্নে দীপার চিন্তার অবসান ঘটল। মনে মনে বলে, না, একে এইভাবে কোনোভাবে বলা যাবে না। দীপা হক চকিয়ে বলে, অনেক ভালো ছিল, অনেক এনজয় করেছি আমি আর রাখি। তাহলে চেহারাটা লোকাল বাসের মতো করে রেখেছিস কেন? হোয়ার ইউ স্মাইল দি ভাই? লোকাল বাস? তুইও না, ধুর, ও কিছু না। নতুন সব কিছু তো, নতুন ক্লাস, নতুন জায়গা, তাই আর কি ভাবছি। কিছুক্ষণ কি যেন ভেবে দীপা রূপাকে জিজ্ঞেস করে, আচ্ছা রূপা, যদি তোকে কখনো কেউ র্যাক করে, আই মিন যদি কোনো ছেলে? রূপা দীপার একটু কাছে এসে দীপাকে সন্দেহের চোখে দেখতে থাকে আর বলে, কেউ কিছু বলেছে? কিছু করেছে? বল, জলদি বল। ধুর, আমি তো জাস্ট এমনি আস্ক করলাম। তুইও না, আমি একটা মুভিতে দেখেছিলাম, তাই আস্ক করলাম, এই আর কি। দীপার কথায় রূপা এবার স্বস্তির নিঃশ্বাস নিল। যাক, তাহলে ঠিক আছে। রূপা এবার বিছানা থেকে উঠে দাঁড়ালো। দীপা ভয় পেয়ে গেল ওর এইভাবে উঠে যাওয়াতে। রূপা বোনকে চোখের ইশারায় ভয় পেতে না করে। রূপা এবার অভিনয়ের ভঙ্গিতে দীপাকে বলে, ওই টাকা মাটিকে, আমাকে যদি কোনো ছেলে র্যাগিং করতে আসে, জ্যাগিং চ্যাংকে চিনিস না? ঠিক জ্যাগিং চ্যাংয়ের মতো সুসা চাইনিজ বলবো, পাক্কা 5 মিনিট। তারপর ওর মতো কুমফু ক্যারাটে টাইপ একটা লাথি মারবো সোজা ছেলেটের বুকে, আর সেই ছেলে সোজা উপর হয়ে পড়বে মাটিতে, ধাপাস। দীপার চোখ ছাড়া বড়া। কি বলছে কি রূপা এইসব? দীপা হাসতে হাসতে বিছানায় লুটোপুটি খাচ্ছে। দীপা উৎসাহী দর্শকের মতো চোখ বড় বড় করে বলে, তারপর 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 আমি আর আমার সঙ্গীলা বাহিনী মিলে ইচ্ছে মতো ব্যাটার পাছায় লাথি মারতে থাকবো। ব্যাটা আয়নায় আর পাছা অন্তত দেখবে না কখনো। আমাকে করবে র্যাগিং? কি বুঝলি? পাছা আবার আয়নায় দেখা যায় নাকি? যাই হোক, এই না হলে রূপা দা লেডি ডন। সাব্বাস সাব্বাস মেয়ার। ইস, আমি যদি তোর মতো ওই গুন্ডাটার পাছায় কতগুলা ছিছি। না না বাবা, এসব আমি পারবো না। সকাল 7টা চৌধুরী ভিলায়। আজ সবাই একসাথে নাস্তার টেবিলে বসেছে। এই বাড়িতে সবাই একটু সকাল সকালই ওঠে। হেলদি লাইফস্টাইল বলে কথা। সকালে রায়হান আর তার বাবা ওয়ার্কিংয়ে যায় প্রতিদিন। রেদওয়ান আবার এই ব্যাপারে বরাবরই অলস, যার কারণে বাবার বকাও খায়। তবে তাতে তার কোনোই ভ্রুক্ষেপ নেই। ও তো ফিটিয়ে আছে, তাই দৌড়ানোর কি আছে? কই গো, হলো নাস্তা? তাড়াতাড়ি দাও। জবা চৌধুরী পাকের ঘর থেকে বলে উঠল, এই তো 2 মিনিট, নাস্তা রেডি। এই নাও, নাস্তা খেতে বসছো? তা কই তোমার বড় ছেলে তো সামনে বসে আছে, তাকে কিছু জিজ্ঞাসা করছো না যে? কি জিজ্ঞেস করবো, বাদ দাও তো। এমন একটু একটু হয়, ও কিছু না। ভালোই বলছো, যেমন তুমি তেমনি তোমার ছেলেরা। মায়ের অমন কথা শুনে রায়হান বুঝে গেছে যে মা কি বলতে চাইছেন, কিন্তু রেদওয়ান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে মায়ের কথায়। ওর মাথায় ঢুকছে না যে ও আবার কি করলো। এই রায়হানটা যতবার মারপিট করে ততবার রেদওয়ানকে সহ মা বকতে থাকে। রেদওয়ান এবার মায়ের দিকে তাকিয়ে ভনিতার স্বরে বলে, ওমা, আমি আবার কি করলাম? এখানে আবার আমাকে টানছো কেন? যা করেছে ভাইয়া করেছে,
ভাইয়া এমনিতে ছোটবেলা থেকে মারপিট করার মধ্যে ওস্তাদ। কোনো কিছু দিতে না চাইলে আমাকেও মার দিত। রায়হান এবার গ্লাসে পানি ঢালতে ঢালতে বাবার দিকে তাকিয়ে বলে ওঠে, ঠিক বলেছিস, তাই তো বাবা রেদওয়ান আর আমি একটা ডিল করেছে, যেন ওর সাথে আমার আর মারপিট না হয়। রাজীব সাহেব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে উঠলেন, বাহ, তাহলে আগে ডিলের কথাটা তো শুনতে হয়। তা শুনি তো, কি ডিল করছিস? অমনি রায়হান আর রেদওয়ান কবিতার মতো বলা শুরু করলো। রেদওয়ানের শর্টস প্যান্টস এগুলো আমারও, ভাইয়ার ঘড়ি আমারও ঘড়ি, রেদওয়ানের গ্যাজেটস আমারও গ্যাজেটস, ভাইয়ার ওয়ালেট আমার ওয়ালেট। বাট আমার বউ শুধু আমার বউ থাকবে। সেম হেয়ার ব্রাদার, আমার বউটাও শুধু আমার। সো হাউ ইজ ইওর প্ল্যান ড্যাড? এই সকল উদ্ভট কথা শুনে রায়হানের বাবা মা, দাদি এবং কি কাজের মেয়েগুলো সহ হাসি শুরু করলো। এবার রায়হান মাকে শুনিয়ে শুনিয়ে একটু উঁচু গলায় বাবাকে বলতে লাগলো, আসলে বাবা, ক্যাম্পাসে ওর একটা মেয়ের সাথে বেয়াদবি করেছিল। কথাটা আমি একটু দেরিতে জানতে পারি, ততক্ষণে মেয়েটার সাথে অনেক কিছু হতে পারত, কিন্তু আল্লাহ চেয়েছে তাই আমি সময় মতো পৌঁছে গেছি। যে দেখি মেয়েটার ওড়না মাটিতে পড়ে আছে, আর বখাটে ছেলে দুটো মেয়েটির সাথে বেয়াদবি করার চেষ্টা করছে। আমি আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি। আই এম সরি বাবা। রায়হান একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে উঠল। সেটাই করেছে। রাজীব সাহেব ছেলের পিঠে হাত দিয়ে ছেলেকে আশ্বস্ত করে বললেন, ইউ নিড নট টু সে সরি মাই সান, আই এম সো প্রাউড অফ ইউ। জবা চৌধুরী চোখ বড় বড় করে তাকাতেই তার স্বামী চুপ হয়ে গেল। কথায় আছে না, সব পুরুষই তার স্ত্রীর কাছে চুপ। ঠিক তখনই দাদি বলে উঠল, ও সুইটে, এর জন্যই তো আমি তোমার বয়ফ্রেন্ড, আর তুমি আমার একমাত্র গার্লফ্রেন্ড। সবাইকে থামিয়ে দিয়ে জবা গলা খাকড়ি দিয়ে বলে উঠল, হয়েছে হয়েছে, এসব আর করতে হবে না। আমি চাই না আমার ওইটুকুনো ছেলের এখন থেকেই শত্রু হয়ে দাঁড়াক কেউ। আসলে পৃথিবীতে মাগুলো এমনই হয়, মায়ের মন মানতে চায় না যে তার সন্তানের উপর কোনো বিপদ আসুক। শত্রু বলা মুসিবত সব কিছু যেন তার সন্তান থেকে হাজার মাইল দূরে থাক। এদিকে নাস্তা শেষে রেদওয়ান মিলিকে বলল রেদওয়ানের ঘরে যেতে, একটু কথা শুনে আসতে, কি যেন একটা ইম্পর্টেন্ট কথা আছে। খানিক বাদে মিলি ভাইয়ের রুমে গিয়ে ভাইকে জিজ্ঞেস করে, হ্যাঁ ভাইয়া বল, কি হয়েছে, কিছু লাগবে? রেদওয়ান কিছুটা বিচলিত স্বরে বলে উঠল, না কিছু লাগবে না, একটু কথা ছিল এই আর কি। না তেমন কিছু না, মানে বল তো, ইয়ে মানে কি? রেদওয়ান কিছুটা নরম হয়ে জিজ্ঞাসা সুরে বলল, তোর বান্ধবী মেয়েটা আসলে কেমন? না আসলে আমার ওকে অনেক ভালো লেগেছে। মিলি চোখ বড় বড় করে বলে, থাম থাম ভাইয়া, ওই পর্যন্তই থাম। ও যদি জানতে পারে আমার গাড়িতে জীবনেও কলেজে যাবে না, এমনিও অপছন্দ করে আমি ওকে পিক করতে যাই। রেদওয়ানের কপালে চিন্তার ছাপ পড়ে গেল। ও মিলির দিকে তাকিয়ে অসহায়ভাবে জিজ্ঞেস করল, কেন? প্রথমত, ও যে ফ্যামিলিতে বিলং করে সেটা অনেক স্ট্রং। দ্বিতীয়ত, ওদের অনেক রেসপেক্ট। মিলির মুখে সেলফ রেসপেক্ট কথাটা শুনে রেদওয়ানের কেমন যেন রাগ লাগতে লাগলো। মনে মনে বলে, উমা, এ আবার কেমন কথা? আমাদের কি সেটা নাই নাকি? রেদওয়ান মুখে বিরক্তি নিয়ে গলা খাকড়ি দিয়ে বলে ওঠে, হ্যাঁ বুঝলাম, তো যাদের সেলফ রেসপেক্ট আছে তারা কি প্রেম করে না? প্রেম করে না কথাটা শুনে মিলি তো পুরোই বেহুশ। অবশ্য বেচারা রেদওয়ান বলেও বোকা বনে গেল মিলির কাছে। এবার মিলি ভাইয়ের মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। রেদওয়ান আবারও অপ্রস্তুত হয়ে পড়ল। মিলি বলল, যা বাবা, সরাসরি প্রেম? চল। আজ সকালে রহমান সাহেবের বাসায় চিতই পিঠা ও হাঁসের মাংস রান্না করা হচ্ছে সকালের নাস্তার জন্য। শীতের দিনে এটা ওদের বাসায় প্রায়ই বানানো হয়। রফিক সাহেবের বেশ পছন্দের একটা নাস্তা। পুরো ঘর হাঁসের মাংসের ঘ্রাণে ভরে গেছে। মা খুব মন দিয়ে রান্না করেন, এতে কোনো সন্দেহ নেই। স্বামী সন্তানদের খাইয়েই যেন উনি সব থেকে বেশি সুখ পান। মা রান্না করছেন, এমন সময় দীপা মায়ের কাছে এসে বলে, মা, 2-3টা পিঠা আমি বানাই। আমি পারবো, দাও। মনে মনে বলে, না বানিয়ে উপায় আছে? ওই সাগরের তিমি মাছটা তো আবার জিজ্ঞেস করবে পিঠা কে বানিয়েছে, তুমি না তোমার মা। কি একটা চাকরি নিয়ে নিলাম আমি, ধুর, ভাল লাগে না।
মেয়েদের রান্না বান্না জানা উচিত। লেখাপড়ার ফাঁকে শিখে রাখলেই বা সমস্যা কিসের? আজকাল তো ছেলেরাও অনেক রকম রান্না জানে। মা খুশি হয়ে বললেন। এদিকে টেবিলে বসে রফিক সাহেব বলে উঠল। রেহানা, তোমার ছোট মেয়ে কিন্তু আমার কাছ থেকে গতকাল 500 টাকা নিয়েছে। রেহানা বেগম রাগে গজগজ করতে করতে হাতের খুন্তি নিয়ে রান্নাঘরের বাইরে চলে এসেছেন আর খুন্তি কি নাড়িয়ে বলো, বলতে আমার লাগলেন। কাছ থেকে 1000 টাকা নিয়েছে। দেখেছো মেয়ের কাণ্ড? রূপা, এই রূপা, এদিকে আয়, আজ তোর কান ছিঁড়বো। রূপা মায়ের কথা শুনে বুঝেই গেছে যে সে এতক্ষণে ধরা খেয়ে সারা। ও না বোঝার ভান করে বলল। উফ মা, আমি আবার সকাল সকাল কি করলাম যে আমার কান ছিঁড়বে? শখ করে দুটো তো কানই দিয়েছে আল্লাহ আমাকে। না, এবারও রূপাকে দীপারই বাঁচাতে হবে। বড় বোন বলে কথা। এবার দীপা বরাবরের মতো রূপাকে বাঁচানোর জন্য রান্নাঘর থেকে বলে উঠল। মা, বকা দিও না তো, বড় হয়েছে, এখন হাত খরচ লাগে। আর তাছাড়া ওর একটা ইংরেজি বই দরকার ছিল কেনার, তাই নিয়েছে। আমাকে বলেছিল, তুমি তো জানোই তোমার মেয়ে ইংরেজি পড়তে কত ভালোবাসে। দীপার কথায় মা কিছুটা চুপ হয়ে গেলেন। তারপর মা আশ্বস্ত হয়ে বললেন। এই কথা বলে সে দুগালে হাত দিয়ে খুশিতে আটখানা হয়ে হাঁসের মাংস বেড়ে আনতে গেল। রূপা ভাবছে, এবারের মতো দি ভাই আমাকে বাঁচালো। দীপা জোরে একটা নিঃশ্বাস নিল। যাক, মাকে তাহলে বোঝানো গেল। এদিকে রেহানার এমন কথা শুনে রফিক সাহেব বরাবরের মতোই বলে উঠল। ওই যে শুরু হয়ে গেছে পাগলের কারখানা। এদিকে দীপা রূপার একদম কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল। যা, আজকের মতো বাঁচিয়ে দিলাম। গতকাল আমাকে সাজিয়ে না দিয়েও যে 200 টাকা নিয়েছিলি, সেটা আস্তে করে আমাকে হস্তান্তর কর। রূপা দাঁত কেলাতে কেলাতে আস্তে করে দীপাকে বলল। তুইও চাঁদাবাজ কম না দি ভাই, নিস নিস 200 নিস। রেহানা বেগম প্রতিদিনের জন্য টিফিন রেডি করছে। তখন রূপা বলল। মা, আমার কাছে 2টো বাক্স আলাদা আলাদা টিফিন দিও, আমার বান্ধবীকে দিব। রূপা আগে বের হয় সব সময়, তারপর দীপা সবার শেষে রফিক সাহেব। রূপা আজ গাড়ির সামনে গিয়ে দেখল তারা দু ভাই বোন দাঁড়িয়ে আছে। রূপা আজকে রেদওয়ানকে ভালোভাবে খেয়াল করল। রেদওয়ানের বর্ণনা দিতে গেলে, সিম্পলি এ গুড লুকিং গাই হিজ, ভেরি মেনলি অ্যান্ড কাম পারসন। আজ রূপা রেদওয়ানকে সালাম দিয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? রেদওয়ানের কোনো জবাব নেই। ও চেয়েই আছে রূপার দিকে। মেয়েটার মাথার দুপাশে ডুবে নিতে আজ আরও স্নিগ্ধ লাগছে। মিলি রেদওয়ানকে চিমটি মারলে রেদওয়ানের ঘোর কাটে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি? জি ভাইয়া ভালো। আপনার জন্য একটা জিনিস আছে আমার কাছে। রেদওয়ান আর মিলি তো অবাক। রূপা তাদের টিফিন বক্সটা রেদওয়ানের দিকে এগিয়ে দিয়ে বলল। এটা আপনার জন্য। এটাকে চিতই পিঠা আর হাঁসের ভুনা আছে। ক্লাসের ফাঁকে ক্ষুধা ফেলে ক্যাম্পাসে কোথাও বসে খেয়ে নেবেন, কেমন? এটা আমাদের বাসায় একটা স্পেশাল নাস্তা। শীতের সময়টাতে আমার আম্মু আমাদের ফ্রাই বানিয়ে খাওয়ায়। রেদওয়ান পুরাই সারপ্রাইজ, কিন্তু রূপাকে বসতে দিল না। নিজেকে স্বাভাবিক করে বলে উঠল। আর তোমারটা? রূপা মিলির হাত ধরে বলে উঠল। শুধু আমারটা না, আমার আর মিলিরটা আমার ব্যাগে আছে, আমরা একসাথে খাবো। আমি তো রীতিমতো খুশিতে গদগদ। থ্যাঙ্কস এ লট। রূপা মুখে মিষ্টি হাসি এঁকে ইউ আর মোস্ট ওয়েলকাম। মিলি রূপাকে গাড়িতে উঠতে বলে আর রেদওয়ানকে ফিস ফিস করে বলল। গুড গোয়িং ব্রাদার, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সিস্টার। এদিকে দীপা ভার্সিটিতে পৌঁছালো। মনে মনে সাগরের তিমি মাছকে খুঁজতে লাগলো। আর কাকে ভাই? রায়হানকে। দীপা যেই ওর ক্লাসের উদ্দেশ্যে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল, তখনই রায়হান ধরফড়িয়ে সিঁড়ি দিয়ে কোনো একটা কারণে নামছিল। রায়হান দীপাকে খেয়াল না করে 2-4 সিঁড়ির নিচে নেমে আসলো। আর দীপা রায়হানকে দেখে ফ্রিজের মতো দাঁড়িয়ে গেছে। 10-15 সেকেন্ড পরে রায়হান ঠাউর করলো যে ও দীপাকে দেখেছে। ও তাড়াতাড়ি ফিরে গিয়ে দেখলো দীপা ওই সিঁড়িতে ফ্রিজ হয়ে দাঁড়িয়েছে। ও মনে মনে ভাবলো, কি মেয়ে রে বাবা, এত ভয় পেলে চলে? নিশ্চয়ই আমাকে দেখে এইভাবে দাঁড়িয়ে আছে। ও দীপার কাছে গিয়ে ওকে ডাক দিয়ে বলল, এই 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 যে ম্যাডাম। দীপা হক চুকিয়ে বলে উঠল, জি, এই নিন আপনার টিফিন। রায়হান দীপার দিকে চেয়ে আছে। একদম সাধারণ একটা মেয়ে যাকে বলে। সাজগোজের ছিটে ফোটাও নেই। চোখের কাজলেই যেন যথেষ্ট সহস্র পুরুষ হৃদয়কে ঘায়েল করতে।
যার মাঝে নেই কোনো লোক দেখানো বাহ্যিক অঙ্গভঙ্গি। রায়হান মুচকি হাসে। কি হলো নিন? ও মাই গুডনেস, ইউ নেভার ফরগট। তুমি ভুলোনি তাহলে? তুমি নিজের হাতে বানিয়েছো তো? তা না হলে আমি খাবো না কিন্তু। যে কথা দিয়ে কথা রাখার যথেষ্ট সৎ সাহস আছে আমার। আমি নিজের হাতে বানিয়েছি, তবে কারিটা আমার আম্মু করেছে। কথাটা শেষ করে দীপা এক দৌড়ে ক্লাসে চলে গেল। আর আকিকে মনে মনে ইচ্ছে মতো গালিগালাজ করছে, কারণ আজও আসেনি। ইস রে, এইভাবে ছোটাছুটি করলে কিভাবে হবে কলিজা? আমার কাছ থেকে কোথায় পালাবে তুমি? ঘুরে ফিরে আমার মনের রাজপ্রাসাদেই ফিরে আসতে হবে তোমায়। কোথাও যেতে দিব না আমি তোমাকে। দ্যাটস মাই প্রমিস টু মাই স্প্যারো বার্ড। এদিকে গতকাল যে বকাটে ছেলেদের রায়হান মেরেছিল, ওরা ফিরে এসেছে জামিনে। আর নিজের মতো বলাবলি করে যে রায়হানকে এমন উচিত শিক্ষা দিবে যেন সারা জীবন মনে থাকে। ওদের মধ্যে একজন বলে উঠল। ওইদিকে ক্লাস শেষে দীপা বের হলো সবার সাথে। বাসায় যাওয়ার উদ্দেশ্যে যখন সে নামছিল, তখনই আচমকা টান দিয়ে কেউ ওকে বিশাল একটা খালি হল রুমে নিয়ে এলো। ঘটনার দ্রুততায় দীপা বুঝতেই পারেনি যে ওকে কেউ টান দিয়েছে আর কোথায় নিয়ে যাচ্ছে। যখন দীপা ওর হাতটা ছাড়া পেল আর সামনে তাকালো, সামনে এক আজরায়েলকে আবিষ্কার করলো তার। ওর গলায় শুকিয়ে কাঠ কয়লা। এ তো আর কেউ না, সাগরের তিমি রায়হান। আপনি? সাথে সাথেই আমি মাথা নিচু করে ফেলি। আমাকে এভাবে টেনে নিয়ে আসার কারণ কি? একবার রায়হান দীপার চারপাশে গোল গোল ঘুরে ওকে ভালোভাবে দেখে ওর সামনে এসে দাঁড়িয়ে প্যান্টের দু পকেটে দুহাত ঢুকিয়ে বলল, আচ্ছা, তুমি সবার সাথে কথা বলার সময় স্বাভাবিকভাবেই কথা বলো, খেয়াল করেছে। তাহলে আমার সামনে আসলে এমন করো কেন? আমার কি ভয় লাগে? মাথা নিচু অবস্থায় দীপা এক সেকেন্ডও দেরি না করে বলে ফেলল, জি খুব। তারপর আমি ওর আরেকটা কাছে গিয়ে, আচ্ছা, কখন কখন ভয় লাগে আমাকে? দীপা মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে। বলবো? রায়হান নরম শীতল কণ্ঠে বলে, একদম নিঃসংকোচে। দীপা কিছুক্ষণ চুপ থেকে ঘন ঘন শ্বাস ছাড়ছে। মাথার চারপাশ দিয়ে মাছি দৌড়াচ্ছে। সারা পৃথিবীর ভয় এসে চাপে দীপার ঘাড়ে যখন রায়হান ওর সামনে আসে। আর আসবেই না কেন, প্রথম দেখা থেকেই রায়হানকে দেখেছে শুধু মারপিট করতে। দীপা এইবার নীরবতা ভেঙে নরম আওয়াজে বলে ওঠে, যখন আমি আপনাকে দেখি তখনই ভয় পাই। যখন আপনি ধমক দেন, ধমক দিয়ে কথা বলেন, তখন ভয় পাই। যখন আপনি মারপিট করেন তখনও ভয় পাই। যখন আপনি সিঁড়ি দিয়ে তরতর করে নামেন আর আমি যদি ওই সিঁড়ি দিয়ে উঠতে থাকি, তখনও ভয়ে ফ্রিজ হয়ে যাই। আর আর ওকে, আর? দীপা কিছুটা অপ্রস্তুত তবুও বলে ফেলল, আর এই যে আপনি এখন আমার এত কাছে দাঁড়িয়ে আছেন, আমার এখনও অনেক ভয় লাগছে। আমি চোখ মুখ খিচে বন্ধ করে বললাম, আচ্ছা আপনি কি আমার কাছ থেকে একটু দূরে দাঁড়াতে পারবেন? দীপার যেন জানটা বের হয়ে যাওয়ার উপক্রম। ওর সাথে এমনটা এর আগে কোনোদিন ঘটেনি, কোনোদিন না। যেন ওর ভেতরের প্রাণ পাখিটা বের হয়ে যেতে চাইছে। রায়হান দীপার কাছ থেকে দু কদম দূরে গিয়ে, আচ্ছা ঠিক আছে, দূরে দাঁড়ালাম। এখন আমার দিকে একটু তাকাও প্লিজ, একবার। আমি তো এখনও তোমার চোখের রংটাও জানি না কেমন। আচ্ছা, তোমার চোখের রং কি পানিতে ফুটে থাকা পদ্ম ফুলের মতো? খুব দেখার ইচ্ছে আমার। দীপা এই কথাটা শোনার সাথে সাথেই মাথা উঁচু করে মায়াবী একটা ভঙ্গি নিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে রায়হানের দিকে তাকালো আর ভাবল, এ আবার কেমন কথা? আমি তো জীবনেও শুনিনি এমন কথা। লোকটার নাম আখির মুখে শুনেছি, রায়হান। বাচন ভঙ্গি কি মার্জিত, অথচ কথার সাথে কাজের আচরণগত কোনো মিলই নেই। এমন কি আবার কারো চোখের রং হয় নাকি? কি জানি বাবা। দীপার এভাবে মুখ উঁচু করে মায়াবী দৃষ্টিতে তাকানোর সাথে সাথে রায়হান মনে মনে বলে উঠল, সুবহানাল্লাহ। বুকের ভেতরটায় চিনচিন ব্যথা হওয়ায় বা পাশটাতে হাত রেখে সে তার নিজের হৃদয়ের সাথে কথোপকথনে মেতে উঠল আর বলল, উফ, থেমেছে তুই? এভাবে বিট করিস না, আমি সহ্য করতে পারছি না। এই রমণীর মায়াবী চাহনি খুব কষ্ট দিচ্ছে, তাই না? চিন্তা করিস না, এই মায়াবরীর ভালোবাসা একদিন তোকে সিক্ত করব। সেদিন সহ্য করতে পারবি তো? রিদওয়ান ক্যাম্পাস ক্যান্টিনে হাতে একটি টিফিন বক্স নিয়ে বসে আছে।
সামনে থেকে ওর 2-3টা বন্ধু হোম রেখে টিফিন বক্সটার দিকে চেয়ে আছে। ওদের মধ্যে একজন বলে উঠল, কিরে শালা, বাচ্চা হয়ে গেলে নাকি? আজ দেখছি টিফিন বক্স নিয়ে এসেছিস সাথে করে। তাই মনে কর, বাচ্চার প্রেমে পড়লে তো বাচ্চাই হতে হয়, তাই না? প্রেমে পড়ে গেছি দোস্ত, প্রেমে পড়ে গেছি। ও মা, তাই নাকি? সেটা তো খুশির সংবাদ। তা দেখি তোর বাচ্চা তোকে কি দিয়েছে? থুকু, ভাবি তোকে কি দিয়েছে টিফিন বক্সে করে, তাও আবার? রিদওয়ান এবার একটু ভাব নিয়ে বলে উঠল, দেখানো যায় সমস্যা নেই, তবে দেখেই ফুটে যাবি এখান থেকে, বুঝলি? যেই কথা সেই কাজ। রিদওয়ান একটু শেয়ার করলো না বন্ধুদের সাথে, সব চেটেপুটে খেয়ে নিল। এই প্রথম ও এমন একটা কাজ করলো। ওর ধারণা এই খাবারে রূপার ভালোবাসা মিশে আছে, আর নিজের ভালোবাসার অন্য কারোর সাথে আর শেয়ার করা যায় না, তাই না? এবার বল, তোরা কি খাবি? আজ সব খাওয়াবো, আজ মন ভালো। তা তো বুঝলাম, কিন্তু আগে বল মেয়েটাকে, হু ইজ দ্য লাকি গার্ল? রিদওয়ান এইবার চোখের চশমাটা হাতে নিয়ে পরিষ্কার করার উদ্দেশ্যে ফু দিতে দিতে বলে, আর বলিস না, সমস্যাটা তো এখানেই। মেয়েটা আর কেউ না, আমাদের মিলির বান্ধবী। মিলিটা যেমন বাচ্চা, মেয়েটাও তেমনি বাচ্চা স্বভাবের। তাহলে তো সুবিধা হলো আরো। রিদওয়ান নিজের কপালে আঙুল বোলাতে বোলাতে বলল, না রে দোস্ত, সুবিধার চেয়ে অসুবিধাটাই বেশি। কেন? সে অনেক কথা, পরে না হয় বলবো একদিন। আজ চল, কিছু খাওয়াই তোদের। অনেকটা সময় পার হয়ে গেল। দীপাকে রায়হান দেখেই যাচ্ছে। দীপা বেচারি মূর্তির মতো দাঁড়িয়ে আছে। নীরবতা ভেঙে হঠাৎ দীপা বলে উঠল, আমি কি যেতে পারি? এই যে শুনুন, আমি কি যেতে পারি? রায়হান এক অন্য জগৎ থেকে ফিরে আসলো। সাথে সাথে ঘোর কাটিয়ে রায়হান স্বাভাবিকভাবে বলে উঠল, না, আমি তো যেতে বলিনি ম্যাম। এত তারা কিসের তোমার? সবসময় দেখি তারায় থাকো। ম্যাডাম, একটা জিনিস রয়ে গেছে আপনার আমার কাছে, সেটা নেবেন না? দীপা ভয়ে ভয়ে বলল, জানি, টিফিন বক্স। না, আরেকটা জিনিস আছে। কি এটা? এবার রায়হান দীপার সামনে দিয়ে হেঁটে এসে দীপাকে অতিক্রম করে ওর পিছে গিয়ে ওর পিঠের সাথে একদম ঘেঁষে ওর কানের কাছে এসে ফিস ফিস করে বলতে লাগলো, এতক্ষণ তুমি বলেছ, আমি চুপচাপ শুনেছি ধৈর্য সহকারে। এবার আমি বলবো, তুমি শুনবে। প্রথমত, আমি চাই না তুমি আমাকে ভয় পাও। আমি চাই রায়হান চৌধুরী তোমাকে ভয় পাক। আমি চাই যখন আমি তোমার এই রাগী 2 চোখে তাকাবো, ভয়ে শান্ত ছেলেটি হয়ে যাব। যখন তোমার মায়ায় জড়ানো ওই 2 চোখে তাকাবো, হারিয়ে যাব অজানা এক ঠিকানায়। আবার যখন তোমার নেশা ভরা 2 চোখে তাকাবো, ডুবে যাব তোমাতে, ডুবে যাব অতল সাগরে। আমি চাই তুমি আমার চোখে চোখ রেখে কথা বলো। এত ভয় পেলে হবে? ভয় পেও না, প্লিজ। রায়হান এতক্ষণ যা যা বলল দীপা কান দিয়ে ঠিকই শুনেছে, কিন্তু কথাগুলো সব ওর মাথার উপর দিয়ে গিয়েছে। আর হ্যাঁ, আমাকে দেখলে ঝড়ের গতিতে চলে যাও কেন আমার কাছ থেকে, বলো? রায়হান এখনও দীপার কানের কাছে ফিস ফিস করে কথাগুলো বলছিল। এবার রায়হান ওর হাতটা দীপার কানের পাশে দিয়ে সামনে নিয়ে এগিয়ে দীপার একটা কানের দুল খুলল। দীপার সাথে সাথে ওর একটা কানে হাত দিয়ে দেখল ওর কানের দুল নেই। পরক্ষণেই রায়হান দীপার কানের দুলটা পরিয়ে দিল। তখন রায়হান দীপার কানের অনেক কাছে চলে গেল। রায়হানের নিঃশ্বাস দীপার কানে ঘাড়ে গিয়ে পড়ছে। গরম নিঃশ্বাসের অনুভূতি দীপাকে শিহরিত করে তুলছে। দীপার শিরা উপশিরা যেন নিস্তেজ হয়ে যাচ্ছে। এই বুঝি ও মূর্ছা যাবে। দীপা আর দুহাতে মুঠো শক্ত করে দাঁড়িয়ে আছে। রায়হান দীপার কানে ফিস ফিস করে বলে উঠল, কেন এইভাবে দৌড়ে বলো আমাকে দেখলে? যদি পড়ে গিয়ে কোথাও ব্যথা পাও? আজ তো দুলটাই ফেলে চলে গেলে, আর এমন করবে না কেমন? আর একটা কথা যেটা বলার জন্য তোমাকে এখানে এনেছে, আজ তোমায় আমি একটা নাম উপহার দেব ভালোবেসে। সেটা কি জানো? দীপান্বিতা, আমার দীপান্বিতা। দীপার সাথে সাথে মনে মনে ভাবতে লাগলো, বাহ বাহ, নাম রেখেছে ভালোবেসে। আবার কি বলে? তা নাম যে রেখেছিস, আকিকাটা কে দিবে রে শুনি? শালা বদের হাড্ডি, কবুতরের গু, নীল তিমির বাচ্চা, তোকে তো আমি দেখে নিব, তোর খবর করে ছাড়বো একদম। যদি না পারি তবে আমার নাম দীপান্বিতা না। আরে ধুর, আমি আবার কি বলছি এসব। হ্যাঁ,
আমার নাম দীপা না, এই বলে রাখলাম। এবার ঠিক আছে, শান্তি শান্তি। সারা পৃথিবীর প্রলাপ বকে যেই দীপা পিছে তাকালো, দেখলো সেখানে রায়হান নেই। সে জোরে একটা নিঃশ্বাস নিল আর বলল, বাঁচলাম। এই সব কিছু এতক্ষণ একটি ছেলে মনোযোগ দিয়ে জানালার ফাঁক দিয়ে দেখছিল, আর দেখার পর একটা টেবিল হাসি দিয়ে বলল, বকাটা ছেলে মোর না।